বা আপনার ইবাদতখানায় কেউ যদি ঢুকে, হ্যাঁ, আপনার হাঙ্গামা করে, আপনি কি করবেন? সবাই তো খানার বিষয়টা তো অবশ্যই আলাদা। তো সবাই তো যেটা পুলিশ লাইন্সের তাদের মাঠে তারা করছে না, সেটা প্রাঙ্গণটা তো মাদ্রাসা প্রাঙ্গণ, যেটা দেখতে হবে, এটা তো কেউ বলতেছে না। পাশে মাদ্রাসা, হ্যাঁ, মাদ্রাসা। এখন আপনি তো এখন বাংলাদেশে মাদ্রাসা, মন্দির, পূজা, নামাজ এগুলো একসাথে হয়, এটা তো বহুবার বছর ধরে হয়, কালচারালি হয়, ফলে সেক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ। আপনি কথা বলতেন। আপনি ব্রাহ্মণবাড়িয়ার একটি ঘটনা নিশ্চয়ই আপনিও জানেন, যেখানে পুলিশ লাইন্সে কনসার্টের সময় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে পুলিশের একটি সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে প্রায় উভয় পক্ষে 30 জন আহত হয়েছেন, এরকম ঘটনা খবর এসেছে। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে মন্তব্য করতে বললে তিনি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকাটা এরকম যে গান বাজনা সিনেমা বহু বছর ধরে তাদের মধ্যে নিষিদ্ধের মতো, ওখানকার পরিস্থিতি আলাদা, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। বা আমরা দেখলাম সেখানে 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার এই জায়গায় কি বক্তব্যটাকে আপনি কি মনে করেন কি একই আইন সব জায়গায় প্রয়োগ করা ঠিক হবে না? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। এই আলাপ তো একটু আগে স্যার করলেন যে একই জায়গা, সব জায়গার কন্ডিশন একই রকম না, সব জায়গার অপরাধ প্রবণতা একই রকম না। আপনি কওমি মাদ্রাসার প্রাঙ্গণে কনসার্ট কেন করবেন? আপনি মসজিদের সামনে, এটা তো ভারতে করে, ভারতে মসজিদের সামনে আপনার এগুলি করে ডিস্টার্ব করার জন্য। একইভাবে আপনি মন্দিরের সামনে তো ওয়াজ মাহফিলের আয়োজন করবেন না। সমাজের তো কতগুলো হারমোনি আছে, ফলে এগুলো যারা করছে তারা পরিকল্পিতভাবে এখানে এই উস্কানিমূলক কার্যক্রম করার মধ্য দিয়ে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে কিনা এটা খতিয়ে দেখা দরকার। মানে এরকম করলে আমরা হামলা করব, বিষয়টা হামলা তো কোনো, এটা তো এটার কথা, এর মানে কি এটা যে এরকম করলে আমরা হামলা করবো, এই কথা বললাম আমি? না, এই হামলা তো হয়েছে, এটা বলছি। তা হামলা হয়েছে কেন? মানে করলেই হামলা করতে হবে? না, করলে হামলা করার কারণ বন্ধ করতে হবে। আপনি তো আপনার বাড়িতে বা আপনার ইবাদতখানায় কেউ যদি ঢুকে, হ্যাঁ, আপনার হাঙ্গামা করে, আপনি কি করবেন? সবাই তো খানার বিষয়টা তো অবশ্যই আলাদা। তো সবাই তো যেটা পুলিশ লাইন্সের তাদের মাঠে তারা করছে না, সেটা প্রাঙ্গণটা তো মাদ্রাসা প্রাঙ্গণ, যেটা দেখতে হবে, এটা তো কেউ বলতেছে না। পাশে মাদ্রাসা, হ্যাঁ, মাদ্রাসা। এখন আপনি তো এখন বাংলাদেশে মাদ্রাসা, মন্দির, পূজা, নামাজ এগুলো একসাথে হয়, এটা তো বহুবার বছর ধরে হয়, কালচারালি হয়, ফলে সেক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ। আপনি কথা বলতেন, আপনি যদি কনসার্ট করতেন না, তাহলে এখানে মাদ্রাসার টাইম বা নামাজের টাইম, আজানের টাইম এগুলি কথা বলে কনসিডার করে করা যায়। কিন্তু এটা না করে এখানে একটা উগ্রপন্থা দেখানো, করা এবং একটা প্যানিক তৈরি করা, হ্যাঁ, যেটাকে আপনি বলতে পারেন যে এক ধরনের সেকুলার প্যানিক তৈরি করা, এটার প্রচেষ্টাও আছে কিনা এটা আমার দেখতে হবে। এটা ডেফিনেটলি, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এখানে মিসকোট করা হয়েছে। উনি যেটা বলেছেন সেটা হলো যে ওইখানকার পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়া, এবং পরিস্থিতিটা আসলে আলাদা, এবং সেটা এখানেও আলোচনায় আসলো। আমি একটা অন্য জায়গায় আলোচনা করতে চাই, এখানে যে অপরাধ প্রবণতা নিয়ে আমরা আলাপ করছি, এখানে 3টা জায়গায় যদি আমরা বৈষম্য দূর করতে না পারি তাহলে সমাজে অপরাধ প্রবণতা কমানো ডিফিকাল্ট। সেটা হলো যে ধরেন একটা, প্রথম হলো যে যেটা বলে যে মানে বেসিক গুডস ফর এভরিওয়ান, ওই যে অন্ন, বস্ত্র, খাদ্য, যে বেসিক গুডস যেগুলো, এগুলো নিশ্চয়তা, মৌলিক চাহিদা যেটা, এটা নিশ্চয়তা বিধান করা একটা। আর সেকেন্ড, পলিটিক্যাল ইকুয়ালিটি। আপনার ভিন্ন মত, বিরোধী দল, ভিন্ন পন্থা, এগুলোর মধ্যে একটা পলিটিক্যাল ইকুয়ালিটি থাকতে হবে। পলিটিক্যাল ইকুয়ালিটি না থাকলে, এবং সেটা কি ভয়েস, পাওয়ার, পার্টিসিপেশন, হ্যাঁ, এগুলো আপনার এনশিওর করতে হবে পলিটিক্যাল পার্টিজ এবং পলিটিক্যাল ইয়ালের জন্য। থার্ডলি, ভেরি ইম্পর্ট্যান্ট, ডিগনিটিও যদি না থাকে একটা সমাজে, একটা গ্রুপের মানুষের, এই যে যেমন ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, সেখানে আপনি যখন তার পবিত্র প্রাঙ্গণে, তার মসজিদ মাদ্রাসার প্রাঙ্গণে আপনি সেটার সাথে সাংঘর্ষিক কোনো কিছু চাপায় দিবেন, তখন তো আপনি তার ডিগনিটিকে অপমান করছেন, আপনি তো ভায়োলেন্স উস্কায় দিচ্ছেন। এই যে আপনি বললেন না যে তাহলে হামলা করা যাবে কি না, হ্যাঁ, হামলা করা যাবে। আমি যদি বলি কেন, কারণ আপনি আমার ভায়োলেন্স, আপনি আমার ডিগনিটিকে অপমান করছেন। এবং হামলা করলে প্রশাসন কেন? রাইট। এখন তখন এই যে ভায়োলেন্স কীভাবে শুরু হয়, এই জন্য আমি তেরা করে উত্তরটা দিলাম। ভায়োলেন্স কীভাবে শুরু হয়, যেহেতু আমার ডিগনিটি রক্ষার রাইট আমার আছে, আমার ডিগনিটি, আমার মর্যাদা, আমার বিশ্বাস, এটা রক্ষার রাইট আমার নাই? অবশ্যই আছে। তো সেইটা রক্ষার জন্য আমি যদি প্রতিরোধ করি, প্রতিবাদ করি, আপনি কেন বলছেন যে আমি হামলা করছি? আবার অনেকে আমরা বলতে শুনি যে আইন নিজের হাতে তুলে নেবে। হ্যাঁ, তাহলে আর এই যে প্রবলেমটা হলো এই জায়গায়।
আপনি একদিকে বলছেন, তাহলে আইন এবং সন্ত্রাসের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আপনি একদিকে বলছেন আমার নিজেকে সংরক্ষিত করার, সংরক্ষণ করার রাইট আছে, আমার নিজের ডিগনিটি, নিজের আত্মমর্যাদা, নিজের সেলফ প্রোটেকশনের রাইট, অধিকার আমার আছে। আবার আপনি যখন এটাকে লঙ্ঘন করছেন, আমি যখন আমার এই সেলফ প্রোটেকশন অধিকার প্রয়োগ করতে যাচ্ছি, আপনাকে প্রতিহত করতে যাচ্ছি, আপনি আবার আমাকে বলছেন আমি হামলাকারী। তাহলে এখানে একটা কালচারাইজেশনের ব্যাপার আছে, যে টলারেন্সিটা আমরা কোন লেভেলে চর্চা করব। আপনি এটা অপছন্দ করেন, আপনি এটা করা আমার অন্যায় হবে, হ্যাঁ, কিন্তু আমি আপনার এই জিনিসটা অপছন্দ করি, এটা কিভাবে বলবো, মানে আমি ডিফার করি আপনার সাথে, কিন্তু এটা কীভাবে করবো, আর্ট অফ আর্গুমেন্টটা কী হবে, আর্ট অফ এঙ্গেজমেন্টটা কী হবে। হ্যাঁ, আমি কারো কনসার্ট ভালো লাগে সে কনসার্ট করবে, কারো ওয়াজ ভালো লাগে সে ওয়াজ করবে, কিন্তু এটার মধ্যে একটা সোশ্যাল কন্ট্যাক্ট তো থাকতে হবে। আপনি আমার অধিকার তো কেড়ে নিতে পারেন না, হ্যাঁ, বা আমি কনসার্ট করছি দেখে আপনি আমার কনসার্টে বাধা দিবেন, হ্যাঁ, আমার খেলা বন্ধ করে দিবেন, হ্যাঁ, আপনি আপনার বিশ্বাস অনুযায়ী চাপাই দেবেন। আবার আমি নামাজ কালাম পছন্দ করি, আমার ওয়াজ মাহফিল পছন্দ, আমার মাদ্রাসার প্রাঙ্গণ আমি পবিত্র রাখতে চাই, সেখানে আপনি কনসার্ট নিয়ে এসে হাঙ্গামা করবেন, আমি প্রতিরোধ করলে আবার আপনি হামলাকারী বলবেন। এই ক্ষেত্রে প্রশ্নটা আসে, এই কালচারাইজেশনের প্রশ্নটা আসে, যে আমরা তাহলে টলারেন্সি, এই যে সহমর্মিতা, সহিষ্ণুতা এবং ভিন্ন মত, ভিন্ন চিন্তা, এগুলোকে অ্যাকোমোডেট করার যে ভিন্নতার মধ্যে ঐক্য, এইটার একটা এই যে মানুষের মর্যাদাবোধ, ডিগনিটিকে সম্মান করার যে সংস্কৃতি, এইটা যতক্ষণ পর্যন্ত আপনি গড়ে তুলতে না পারবেন, এই ধরনের হাঙ্গামা বন্ধ করা যাবে। আপনাকে একটা প্রশ্ন করে, সেই হিসেবে অনেকে মাজারে হামলা করতে দেখেছে, ইন্টারিমের সময় হয়েছে, বিএনপি সরকারের নির্বাচনের পরেও হামলা হচ্ছে। তো তাদের যারা হামলা করেছে তারা বলেছেন এই মাজারের কিছু জায়গায় মাদক খায়, গাঁজা খায়, সেই কারণে তারা তাদের আশেপাশে যারা আছে তাদের ডিগনিটি নষ্ট করেছে, সেই জন্য তারা হামলা করেছে। এটা আপনি বৈধ বলবেন কি? না, বৈধ তো বলার সুযোগ নেই, কারণ আপনি যে লোক মাদক খায় আপনি বলছেন, হ্যাঁ, সেটা প্রতিরোধ করার দায়িত্ব তো আপনার। ইউ আর নট অথরিটি। এখানে অথরিটির এবং লেজিটিমেসির প্রশ্নটা আসে। একটা আমরা এর আগে আলোচনা করলাম সোসাইটির প্রশ্ন, আবার আপনি নিজেকে যখন অথরিটি দাবি করবে, এটা অন্যায়। ধরেন এখানে যদি একজন পুলিশ অস্ত্র নিয়ে ঢুকে, আমরা মাইনে নিব, কিন্তু আমি যদি এখানে অস্ত্র নিয়ে ঢুকি, আপনি মেনে নেবেন না। তো লাইসেন্স করা থাকলে, হ্যাঁ, লাইসেন্স করা থাকলে সেটা অন্য কথা, সেটা লাইসেন্স তো পার্ট লিগ্যালিটির অংশ সহকারে। হ্যাঁ, তার মানে আমি এই আলোচনাটাই করছিলাম। তার মানে একটা হলো লেজিট, লিগ্যাল, হ্যাঁ, অথরিটি। আমি যদি লেজিট, লিগ্যাল অথরিটি ছাড়া আমার পাওয়ারটা এক্সারসাইজ করি, আমার মতটা চাপাইয়ে দেই, সেটা অন্যায়, সেটা জুলুম। ফলে মাজারের সংস্কৃতি আপনার অপছন্দ হইতেই পারে, সেইটা প্রতিহত করার জায়গা আছে। আপনি যদি বলেন যে কোনো মাজারে বেদাত হচ্ছে বা অসামাজিক কার্যক্রম হচ্ছে, আপনি ধরে নিলাম, আপনি বলছেন, সেটার জন্য আপনি কি করবেন? আপনি প্রথমে সেই থানায় হাতে তুলতে পারবেন না, আপনি প্রথমে থানায় অভিযোগ করবেন, তারপরে সেখানকার রিলিজিয়াস কমিউনিটি আছে, মুরব্বী আছে, তা না করে আপনি একটা গ্রুপকে তাদের অনুভূতিকে উস্কায়া দিয়ে, হ্যাঁ, তাতায়া দিয়ে তারপরে আপনি যাবেন। এই তাতানোর কাজটা কী করছে আমাদের এখানকার এক শ্রেণীর বুদ্ধিজীবীরা, যারা একটা পলিটিক্যাল ইডিওলজিকে এতদিন প্যাট্রোনাইজ করছে, হ্যাঁ, তাদের অংশীদার বা তাদের সমর্থকরা যখন এখন মাজার এগুলিতে হামলা করছে, এখন তারাই আবার এখন প্রতিবাদ করছে। ফলে এখানে তো একটা ডুয়েল গেম হচ্ছে। আপনার পজিশনটা তো হলো আপনি এমন রাজনীতিকে সমর্থন করছেন, এমন সাংস্কৃতিক কার্যক্রমকে সমর্থন করছেন, যারা মনে করে এই ধরনের অ্যাক্টিভিটি করা, তাদের ভিন্ন মত, ভিন্ন চিন্তাকে আক্রমণ করা তার অধিকার। আপনি তাদেরকে বুদ্ধিভিত্তিকভাবে শক্তি যোগাচ্ছেন, আবার আপনি গিয়ে মাজারে দাঁড়াচ্ছেন, আবার আপনি যে আপনার ওই যে চিন্ময় প্রভুর পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, এই ধরনের যে বুদ্ধিজীবীরা যারা এই ইন্টারিমের আমলে যারা ছলে বলে কৌশলে ক্ষমতার বিভিন্ন অংশে ছিল, তারা এই পুরা মপতন্ত্র, তারা এই পুরা ভায়োলেন্ট অবস্থাকে আপনার চাউর করা, জাগিয়ে তোলা এবং বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে, যেটা এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। এক্ষেত্রে সরকারকে দ্রুত এই ডিগনিটি ফেরানোর জন্য আইনের শাসনকে দলমত নির্বিশেষে, হ্যাঁ, ইম্পার্সোনালি, মুখ চায় না, হ্যাঁ, অমুক নেতা, অমুক বড় ব্যক্তি, বড় পরিবারের ছেলে, ওইভাবে না, হ্যাঁ, ইম্পার্সোনালি এবং একটা অবজেক্টিভ ওয়েতে আইনকে প্রয়োগ করতে হবে। সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।